হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। তো যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে এবছরে 2026, তাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে গতকাল। তো আবির খেলার মাধ্যমে তোমাদের এতদিনের পরিশ্রমের সার্থকতা, যে অনেক জায়গায় দেখলাম আবির খেলছে সব স্টুডেন্টরা, আমরাও খেলেছিলাম যখন আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। সত্যি স্কুল লাইফের একটা বড় এক্সামের পরিসমাপ্তি ঘটলো, এবং তার পাশাপাশি স্কুল লাইফও কিন্তু শেষ হয়ে গেল। তো যাই হোক, সময়ের সঙ্গে আমরা তো সময়ের দাস। সময় যেই দিকে পরিবাহিত হয় আমরা সেদিকেই পরিবাহিত হই, এটাকে মেনে নিতেই হবে। হয়তো তোমাদের অনেকে দুঃখ লাগছে, কষ্ট লাগছে, আবার অনেকে হয়তো ভাবছো না একটা নতুন জার্নি, নতুন আমাদের কলেজ লাইফের সূত্রপাত, আমাদের যে একটা বাধা ধরা জীবন, একটা পড়াশুনোর একটা বাধা ধরা জীবন, সেই জীবনের পরিসমাপ্তি, এখন একটু স্বাধীনতা ভোগ করব। আমি মনে করি এটা স্বাধীনতা নয়। এখন হয়তো তোমাদেরকে আমি বা আমাদের মতো অনেক টিচার আর সেই বকাবকি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে বকাবকি বা গার্জিয়ান কল, এই জিনিসটা হয়তো থাকবে না। তখন হয়তো কোনো না কোনো সময় তোমরা মিস করবা ওই যে একটা একটা কঠোরতা, একটা শাসন। এটা হয়তো কোনো না কোনো ভাবে কলেজ লাইফে গিয়ে অনেকটা বেশি কমে যাবে। বাড়ির লোক ঘুম থেকে না উঠলে বারবার বকাবকি করা হয়তো অনেকটা কমে যাবে। এই শাসনের একটা অভাব হয়তো তোমরা বোধ করবে, এবং তার পাশাপাশি চলে আসবে দায়িত্ব বলে একটা বিরাট বড় জিনিস। তো যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, খুব খুশি, এবং একটা খুশিরই খবর। এবং তোমাদের সেমিস্টার এক্সাম যে ছিল এতগুলো বিভীষিকাময়, ঠিক আছে, 4 মাসে সিলেবাস শেষ করা খুব চ্যালেঞ্জিং বিষয় তোমাদের ক্ষেত্রে, এবং আমাদের মতো গৃহ শিক্ষক যারা আমরা টিউশনি করি তাদের ক্ষেত্রে একটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয় ছিল। আশা করি ভগবানের আশীর্বাদে আমরা সিলেবাস গুলোকে সলভ করে, আমরা সিলেবাস শেষ করে আমরা টেস্ট পেপারও সলভ করেছি, এবং এই আশা রাখবো যে তোমাদের ফলাফল যাতে খুব ভালো হয়। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা ভিডিও বানাতে বা আমি যে ভিডিও বানাতে এসেছি, এই বিষয়টা নিয়ে যে উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কি করবে, একটা লক্ষ্য আমাদেরকে আগে থেকে স্থির করতে হবে যে কি করবে, তাই কি না? এখন তো আর বাধ্যবাধকতামূলক পড়াশোনা নেই, মানে 12 পর্যন্ত আমার বাধ্যবাধকতামূলক পড়াশোনা, কিন্তু 12 এর পর থেকে কিন্তু তোমার পড়াশোনাটা হচ্ছে তোমার কেরিয়ার কি, ঠিক আছে? এখন যখন তোমরা এখন কলেজে উঠবে, তখন হয়তো কোনো নিমন্ত্রণ বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তখন তোমাকে প্রশ্ন করবে এই কি পড়ছিস। 3 বছর পর, মানে কলেজ পাশ করার পর যখন তুমি কোনো নিমন্ত্রণ বাড়ি যাবে, তখন তোমাকে বলবে তুই কি করতেছিস। যেমন আমরা যদি এখন কোনো জায়গায় যাই, কোনো রিলেটিভের বাড়ি বা কোনো জায়গায়, বা আমার কোনো শিক্ষক মহাশয় বা যে কোনো ব্যক্তি, ঠিক আছে, যখনই পরিচয় হয় তুমি কি করছো এখন, এই প্রশ্নটার সম্মুখীন আমরা হই। তখন আমরা কি অ্যান্সার দেবো যদি আমি কিছু না করি? দেখো, আমরা একটা কথা বলি ঠিকই যে মাই লাইফ মাই রুলস, আসলে কিন্তু সমাজের পরিপ্রেক্ষিতে সেটা খাটে না। সমাজ যেভাবে চলে আমাদেরকে ঠিকভাবে চলতে লাগে, আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়, না হলে নিজের মনে আমরা ডিপ্রেসড ফিল করি। এটাই কিন্তু জগতের নিয়ম, যে আমাদেরকে আমাদের কর্মজীবনে, পড়াশোনার লাইফ শেষে কর্মজীবনে ফিরে যেতেই হবে, আমাদের বাবা মাদেরকে দেখতে হবেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে একটা লক্ষ্য স্থির করতে লাগবে আমি কি করব, ঠিক আছে? আমাদের সময়, মানে আমার সময় বেসিক্যালি আমি সেরকম একটা মানে গাইডেন্স পাইনি। তো আমি মনে করি যে পড়াশোনা শুধুমাত্র শিক্ষক আর ছাত্রের মধ্যে ফিসের সম্পর্কের মধ্যে কিন্তু আবদ্ধ থাকতে পারে না। তাই মনে করি একজন দাদা হিসেবে যতক্ষণই আমার মধ্যে ভালো দিক রয়েছে, বা যতক্ষণ আমি জানি ছাত্রছাত্রীদের মধ্যে সেই পজিটিভিটিটা যদি একটু ছড়াতে পারি, তাহলে হয়তো ভগবান আমাকে কিছু ব্লেসিং করবে। এই জন্য আজকে এই ভিডিওটি বানানো, যে তোমরা কি কি লাইন নিয়ে পড়াশোনা করতে পারো। আমি বলছি না ওটা নিয়েই পড়তে হবে, তোমাকে কোন স্ট্রিম গুলো উচ্চ মাধ্যমিকের পরে কোন কোন লাইন গুলো তোমার জন্য খোলা রয়েছে, বেসিক্যালি আর্টস স্টুডেন্টের জন্য, সেটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি ভালোভাবে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কিছু জানতে পারবে। কিছুটা হলেও আমি জানি, আমার অভিজ্ঞতা, দিনের শিক্ষক অভিজ্ঞতা, আর যখন ছাত্র ছিলাম থেকে 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 শিখেছি অনেক কিছু জিনিস, ঠিক আছে, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। এভাবে যতক্ষণই আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে, খারাপ কোনো জ্ঞান দিব না, কিছুটা ভালো জ্ঞানই দিব। কারণ আমাদের সময় হয়তো আমি সেইভাবে সেই জিনিসটা পাইনি, যে সঠিক গাইডেন্স একটা কোন লাইন নিয়ে পড়াশোনা করি পাইনি। সত্যি কথা বলি, যা করেছি নিজে বুঝেছি, কয়েকজনের থেকে পরামর্শ অবশ্যই নিয়েছি। আমি চাই আমার ছাত্রছাত্রী, আমার যারা দর্শক বন্ধু যারা রয়েছে, তারা যাতে কোনোভাবে মিস গাইডেন্স না হয়, কিছুটা উপকার করি। এর জন্য এই ভিডিওটি ভালোভাবে দেখো। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর
তোমাদের যে সমস্ত স্ট্রিম গুলো খোলা রয়েছে ফার্স্ট অফ অল গভর্নমেন্ট এক্সাম। আমি বলবো দেখো ফার্স্ট প্রায়োরিটি তোমরা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রেই রাখো। কারণ দেখো একবার সরকারি চাকরি একটা জিনিস কি সিকিউরিটি তো আছে, তার পাশাপাশি একটা তুমি একটা সরকারি চাকরি করছো, একটা ভালো ব্যাপার। আমি বলছি না যে এটাই সাকসেস, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তোমরা গভর্নমেন্ট চাকরি রাখতে পারো, যেটা আমার মাইন্ডসেট থেকে বলে। ঠিক আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মাইন্ডসেট হতে পারে, কিন্তু আমার মাইন্ডসেট থেকে মনে হয় যে না, সরকারি চাকরি একটা প্রিপারেশন, নিজের যোগ্যতাকে যাচাই করার জন্য তুমি করতে পারো। ঠিক আছে, কিন্তু এটা ভাবো না যে এটাই তোমার সাকসেস লাইফ। ট্রাই করো, 4-5 বছর সময় নাও, ট্রাই করো। তারপর যদি না হয় তাহলে বলতে পারবা না আমি ট্রাই তো করেছি, পারিনি, সেটা আলাদা ব্যাপার। যদি তুমি ট্রাই না করো তাহলে তুমি নিজেকে কিভাবে যাচাই করবে? গভর্নমেন্ট এক্সাম মানে শুধুমাত্র মানে এরকম ব্যাপারটা না যে আমাকে ওটা পেতেই হবে, ওটা পেলেই আমি সাকসেস। এটা একটা ব্যাপার যে আমি নিজেকে যাচাই করলাম। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা কি কি লাইনে যেতে পারো, উচ্চ মাধ্যমিকের পর কি কি লাইন খোলা রয়েছে সেটা একটু আলোচনা করছি। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের বেশ কিছু এক্সাম তোমরা দিতে পারবে। ঠিক আছে, তোমরা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন তো করবে, গ্রাজুয়েশনটা মাস্ট, তোমরা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন করবে। কিন্তু আমি এই কথাটা বলে রাখছি, তার পাশাপাশি অবশ্যই তুমি রেগুলারে করো বা ডিস্টেন্সে করো, ওটা নিয়ে কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু মনে রাখতে হবে গ্রাজুয়েশন তোমাকে করতে হবেই। তাহলে গ্রাজুয়েশন করলে তুমি আরো অনেক বেশ কিছু তুমি সুযোগ কিন্তু তোমার কাছে খুলে যাবে গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে। যারা গভর্নমেন্ট এক্সামে তারা মাইন্ডসেট তৈরি করে নাও যে আমি 3 থেকে 4 বছর গভর্নমেন্ট এক্সামের জন্য খাটবো। ঠিক আছে, সেটা এইচএস লেভেল হোক, সেটা গ্রাজুয়েশন লেভেল হোক, আমি মাইন্ডসেট এরকম তৈরি করবো যে আমি গভর্নমেন্ট এক্সামের জন্য খাটবো, আমি 3 থেকে 4 বছর, তারপর আমি গভর্নমেন্ট এক্সামটা লাগাবোই যেমন করেই হোক। ঠিক আছে, এই মাইন্ডসেট তৈরি করতে হবে। এবং কলেজের পড়াশোনার পাশাপাশি তুমি একটা কোচিং সেন্টার বা এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম খুলে গেছে, সেখান থেকে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে হোক বা কোচিং সেন্টারে ঢুকে হোক প্রিপারেশন স্টার্ট করে দাও। এবং মনে রাখতে লাগবে তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পর সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি এক্সাম গুলো রয়েছে সেগুলো তোমরা দিতে পারবা, যেমন সিএইচএস এর রয়েছে, এমটিএস রয়েছে, এইচএস পাসের পর দিতে পারবা। আর অনেকে এরকম প্রিপারেশন নেয় যে না আমি সিজিএল এর প্রিপারেশন নেবো। সিজিএল তোমাকে দিতে গেলে মাস্ট গ্রাজুয়েশন করতেই হবে। তো সিজিএল এর জন্য তুমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারো যে 3 বছর, তোমাদের তো 4 বছরের গ্রাজুয়েশন। তার পাশাপাশি তোমরা কিন্তু ওই মাইন্ডসেট নিয়ে পড়তে পারো আমি সিজিএলটা ক্র্যাক করবো। ঠিক আছে, গ্রাজুয়েশন করে নিলা, তারপর তুমি সিজিএল এর এক্সাম দাও, ফার্স্ট অ্যাটেম্পটেই আমাকে বা সেকেন্ড অ্যাটেম্পে আমাকে চাকরিটা লাগবেই, এই মাইন্ডসেট নিয়ে আগাও। তার পাশাপাশি ওই সিজিএল এর প্রিপারেশন নিলে এগুলো হয়ে যাবে, যেমন সিএইচএস এর তোমরা দিতে পারবে, এমটিএস ও তোমরা দিতে পারবে। ঠিক আছে, এটা হলো 10+ এলিজিবিলিটি এমটিএস, এটা কিন্তু 25 বছর কি 27 বছর পর্যন্ত থাকে, তো দেখে নিবে তোমরা। আর সিএইচএস এর তোমরা দিতে পারবে, এটা বছরে কিন্তু প্রতি বছরই কিন্তু এই এক্সাম গুলো হয়। ঠিক আছে, সম্ভবত বছরে 2বার হয়, তোমরা একটু দেখে নিবে। ঠিক আছে, তো এই এক্সাম গুলো তোমরা দিতে পারবে। এবং যারা ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের অনেক, তোমরা জানোই মোটামুটি এসএসসি জিডি আছে, ঠিক আছে, তারপরে বিএসএফ আছে, তারপরে নেভি রয়েছে, তো এসএসবি, এই যে ব্যাপারগুলো যে রয়েছে, ঠিক আছে, মানে ওই এসএসসি জিডির মধ্যে এই ভাগগুলো রয়েছে। ঠিক আছে, তোমার এসএসবি রয়েছে, ঠিক আছে, সিআইএসএফ রয়েছে, এই যে ভাগগুলো রয়েছে, বুঝতে পারলে এই এক্সামের জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে তোমরা দেখে নিবে। যারা মনে করছো না আমি ডিফেন্সের দিকেই যাবো আর কি, সেইভাবে তোমরা একদম পরিশ্রম করো, মাঠে দৌড়াও। ঠিক আছে, যে সমস্ত জিনিস তোমাদের কোয়ালিফিকেশন লাগবে সেগুলোকে ঠিকঠাক রাখো, মানে চাকরি পেতেই হবে। দেখো আমি খাঁটি কথা তোমাদেরকে বলি, ছেলে মেয়ে উভয়কে চাকরি পেতে হবে, যে মানে সবার যদি সমান অধিকার, এটা আমরা মানি যে ছেলে মেয়ে সবার সমান অধিকার, সবাইকে চাকরি পেতে হবে, কিছু না কিছু লাইফে করতে হবে, নিজেকে স্বাবলম্বী হতে হবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, একটা ছেলেকে কিন্তু পেতেই হবে। ছেলে হয়ে জন্মেছি মানে ছেলেকে পেতেই হবে চাকরি, চাকরি হোক ব্যবসা হোক, কিছু না কিছু করতে হবে। কারণ আমাদের না দায়বদ্ধতা অনেক বেশি। একটা ছেলের ম্যাচুরিটি কিন্তু অনেক দেরিতে আসে, ক্লাস 12-এ পড়ছে একটা ছেলে, হয়তো ইয়ার্কি মারছে, ফাতামি করছে। একটা মেয়ের ম্যাচুরিটি কিন্তু খুব তাড়াতাড়ি আসে, এটা আমি নিজের অভিজ্ঞতায় আর কি মনে করি। কিন্তু একটা ছেলের ম্যাচুরিটি কেন দেরিতে আসে জানো? একটা মেয়ের বিয়ের বয়স 18, কিন্তু একটা ছেলের বিয়ের বয়স 21। কারণটা হলো, আমার মনে হয় একটা ছেলের ম্যাচুরিটি খুব তাড়াতাড়ি চলে আসলে না, তার জীবনের যে দায়বদ্ধতা, সারা জীবন চাপিয়ে নিয়ে চলতে হবে, তার জন্য একটা ছেলে অনেকটা বেশি 21 বছর পর্যন্ত তার মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার থাকে। তারপরে যে ম্যাচুরিটিটা তার মধ্যে আসে সেটা খুব ভয়ানক। কারণ গোটা পরিবার, বাবা মা, দাদু ঠাকুমা, বোন, সবার দায়বদ্ধতা সেই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ছেলেকে নিতে হয়।
বোনের বিয়ের দায়িত্ব থেকে শুরু করে এভরিথিং, ভাইয়ের পড়াশোনা, বাবা মার ওষুধ, সবকিছু একটা ছেলেকে নিতে হয়। তার জন্য সে কয়েকটা দিন ভগবান ইচ্ছা করে হয়তো বলে দেয় কয়েকটা দিন একটু মজা করে নে, জীবনটা একটু মজা করে নে, তুই 21 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত তুই মজা করে নে, ঠিক আছে? 18-19 বছর পর্যন্ত, তারপরে যে ম্যাচুরিটি তোর মধ্যে আসবে, যে দায়বদ্ধ আসবে, তুই আর জীবনে মজা করতে পারবি না, সারা জীবন তোকে দায়িত্ব বহন করে চলতে লাগবে। আমি কিন্তু লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ছেলে মেয়েদের কথা বলছি। তো চাকরি সবাইকেই পেতে হবে, কিন্তু একটা ছেলেকে কিন্তু পেতেই হবে। এই মানে মোটিভেশন নিয়ে এগিয়ে যেতে হবে। এই এক্সাম গুলোর উপর তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে? চাকরি হোক, ব্যবসা হোক, কিছু না কিছু করতেই হবে। নেক্সট নেক্সট চলে আসো রেলওয়ের যে এক্সাম গুলো যে রয়েছে, ঠিক আছে? ক্লার্ক রয়েছে, মানে এসএসসি, সরি, রেলের যে এনটিপিসি রয়েছে, তোমরা আফটার 12 দিতে পারবে, গ্রাজুয়েশন লেভেলও দিতে পারবে, ঠিক আছে? আর গ্রুপ সি, গ্রুপ ডি তোমরা দিতে পারবে রেলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো পুলিশ, যার খাকি বস্ত্র পরতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগতো। তো বেসিক্যালি আমি প্রথম প্রথম দৌড়ালাম, পরে আর হয়নি সেটা। যাই হোক, তারপরে টিচিং প্রফেশনের প্রতি একটা ভালোবাসা জন্মালো। তো যারা এই যে খাকি বস্ত্র পরতে ভালোবাসো বা কলকাতা পুলিশের হোয়াইট ড্রেসটা পরতে প্যাশনেটেড মনে করো, তোমরা কিন্তু এই পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো। আমার অনেক বন্ধু বান্ধব ভাই যারা খুব পরিশ্রম করে মাঠে, ঠিক আছে, এই যে কনস্টেবলের অনেকে ইন্টারভিউ দিয়ে আসলো, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। আফটার 12 কনস্টেবল, এরপরে গ্রাজুয়েশন করলে তোমরা কিন্তু যে এর থেকে যে হাই পোস্ট গুলো যে রয়েছে, সেই হাই পোস্টগুলোতে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো মেয়েদের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি রয়েছে। জিএনএম এবং এএনএম নার্সিং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা এক্সাম হয়। এই এক্সামটা পাস করলে তোমরা কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে কোর্স করে 3 বছর কি 3 থেকে 3.5 বছরের তোমাদের একটা জিএনএম ডিপ্লোমা কোর্স হয়। হ্যাঁ, তো এরপরে আবার একটা এক্সাম দিতে হবে, মানে আর একটা এক্সাম হবে, ঠিক আছে, চাকরি পাওয়ার জন্য। তারপরে তোমরা জিএনএম মানে তোমার সরকারি যে হসপিটালের নার্স, এবং এএনএম গ্রামীণ যে হসপিটালের যে নার্স, সেগুলো তোমরা হতে পারবে। এবং যারা বিএসসি নার্সিং করবে তারাও কিন্তু সিমিলারলি এই পোস্ট গুলোতে যেতে পারবে, তাদের একটু হাই র্যাঙ্কে থাকবে, ঠিক আছে, যতদূর আমি জানি আর কি, ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। আচ্ছা, মেয়েরা কিন্তু পুলিশেও কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি তোমাদের রয়েছে, যারা দৌড়াদৌড়ি করো বা যারা পরিশ্রম করো, ঠিক আছে, মাঠে, তারাও কিন্তু, মেয়েরাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো পুলিশের ক্ষেত্রে। এবং অবশ্যই অন্য সব এক্সামই তোমরা দিতে পারবে। তার পাশাপাশি যে আর্মি রয়েছে, আর্মির ক্ষেত্রে এসএসসি জিডি থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে মেয়েদেরও কিন্তু বিরাট বড় অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? কিন্তু স্পেশালি নার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সিট কিন্তু বরাদ্দ থাকে। ছেলেরাও দিতে পারবে জিএনএম নার্স, কিন্তু সিট একটু কম থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চাকরির লাইনটা দেখে নিলাম। এরপরে আমরা কি কি প্রফেশনাল, মানে চাকরি বাদে আর কি কি বিষয় রয়েছে, কি কি কোর্স করতে পারো 12 এর পরে। যারা আর্টস থেকে পড়েছো, তারা যারা মনে করছো আমি একটু ভালোভাবে কথা বলতে, মানে যারা প্যাশনেটেড, ঠিক আছে, ভালোভাবে কথা বলতে, গুছিয়ে কথা বলতে পারো, আমি মনে করি তারা এলএলবি মানে ল করতে পারো, ঠিক আছে, বিএ এলএলবি করতে পারো, খুব ভালো। আমাদের এখন জলপাইগুড়িতে কিন্তু কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ তৈরি হয়ে গেছে, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সিনিয়র লয়ার বা তোমাদের বন্ধু বা তোমাদের দাদা বা কেউ সিনিয়র লয়ার থাকলে তাদের সঙ্গে পরামর্শ নিতে পারো এই বিষয়ে, ঠিক আছে? তো কম্পিটিশন সব জায়গায় থাকবে। আমি যে পড়াই, টিউশনের ক্ষেত্রে কম্পিটিশন রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন রয়েছে। সেক্ষেত্রে ভয় পেলে চলবে না, নিজেকে ভিড়ের থেকে আলাদা করতে হবে, ক্লিয়ার? নেক্সট, টিচিং। তো এই জিনিসটা একটা, আমি কি বলি, টিচিং প্রফেশনে যাদের প্যাশনেটেড আছো আসো, কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? যেমন ডাব্লিউবি প্রাইমারি, ঠিক আছে, হয়তো 2022-এ এক্সাম, সেটা ইন্টারভিউ চলতে চলতে অনেক সময় চলে যাচ্ছে, বা এসএসসি বলো, টাইম লাগবে। তোমরা প্রাইভেট স্কুলগুলোতে তুমি পড়াতে পারো, তারপরে যদি গভর্নমেন্ট ছাড়ে তো সেক্ষেত্রে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তার আগে তোমাদের প্রাইমারির জন্য ডিএলএড যে আছে, ডিএলএড কোর্সটা করতে পারো, সরকারি ভাবে হয়, উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে, ঠিক আছে? এছাড়া গ্রাজুয়েশনের পরে তোমরা বিএড করতে পারো, সরকারি হয় বেসরকারি হয়, তারপরে যখন তোমাদের এক্সাম ছাড়বে তখন তোমরা এক্সাম দিতে পারবে। নেক্সট, আমি যেটা মনে করি এই কোর্সগুলো তো আছেই, তার পাশাপাশি তোমরা বেশ কিছু স্কিল কিন্তু শিখে রাখতে পারো। কেউ মনে করো মানে দেখো, পড়াশোনা করতেই হবে, আমি কিন্তু এই কথাগুলো কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি যারা লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস, তাদের উদ্দেশ্যেই বলছি। পড়াশোনার পাশাপাশি টাকারও তো দরকার রয়েছে। সেই টাকাটা উপার্জনের জন্য পাশাপাশি যে সব স্কিল শেখার জন্য তুমি বেশ কিছু স্কিল শিখতে পারো, ঠিক আছে? যেমন মনে করো ডিজিটাল মার্কেটিং রয়েছে,
ঠিক আছে। তারপরে তুমি স্প্যানিশ অনেকে থাকে, অনেকে জার্মানি শিখে, কেউ স্পোকেন ইংলিশ শিখে বা ট্যালি জিএসটি শিখে, ঠিক আছে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমরা শিখে রাখতে পারো। আরো অনেক সফট স্কিল রয়েছে, একদিন আমি ভিডিও বানিয়ে দিব, সেটা তোমরা দেখে নেবে। এই সফট স্কিল গুলো শিখে রাখতে পারো, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনিং রয়েছে বেশ কিছু বিষয়ে, এই জিনিসগুলো তোমরা শিখে রাখতে পারো। নেক্সট, যারা মনে করছো যে না আমি গভর্নমেন্ট চাকরির দিকে যাব না, আমি প্যাশনেটেড অ্যাবাউট বিবিএ অ্যান্ড এমবিএ, মানে বিবিএ বা এমবিএ এর দিকে যাব, সেক্ষেত্রে একটু অর্থ ব্যয় হবে তোমাদের, ঠিক আছে। বা ম্যানেজমেন্ট লাইনে যেমন হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, তারা কিন্তু বেশ কিছু রেপুটেড যারা যে সমস্ত যারা বিবিএ এমবিএ করায়, ঠিক আছে, তাদের কাছে গিয়ে কিন্তু তোমরা শুনতে পারো, তারা এই কোর্সগুলো করতে পারো। এক্ষেত্রে তোমাদের ম্যানেজার লেভেলের যে চাকরিগুলো, সেই চাকরিগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই মনে রাখতে লাগবে যে আমি যে কোনো কোর্সে ঢুকলাম মানে আমার চাকরি হয়ে গেলো, এরকম ব্যাপারটা না। তোমার নিজের একটা কোয়ালিটি থাকা চাই। তুমি যদি মনে করো না আমি এটার জন্য পারফেক্ট, দেন তুমি গিয়ে সেখানে অ্যাডমিশন নাও এবং সেই কোর্সগুলোকে করো, ঠিক আছে। যেটা হলো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে তোমরা বিবিএ এমবিএ করতে পারো, এবং বেশ কিছু ক্ষেত্রে ব্যাংকেও এই তোমার বিবিএ এমবিএ করা যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বিবিএ এমবিএ করেছে, তাদেরকেও কিন্তু ব্যাংকের ক্ষেত্রে নেয়, ঠিক আছে। সে বিষয়টা তোমরা একটু জেনে নিবে। নেক্সট, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো লাইন থেকে তোমরা যেতে পারো। বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, খুব ভালো বাজার চলতি, ঠিক আছে। জিনিসগুলোর মধ্যে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে এখানে, ঠিক আছে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে পারবা। আইটি সেক্টরের চাকরির একটা বিরাট সুযোগ কিন্তু রয়েছে বিসিএ করলে, ঠিক আছে। তারপরে তুমি এমসিএ করতে পারো। এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে, কোন কোন কলেজ থেকে এই কোর্সগুলো করা হয়, ঠিক আছে। হয়তো শিলিগুড়িতে বেশ কিছু কলেজ রয়েছে, এছাড়া জলপাইগুড়িতেও বেশ কিছু কলেজ রয়েছে, ঠিক আছে। এবং কলকাতাতেও অবভিয়াসলি আছে, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। নেক্সট, যারা মনে করছো না আমি টেকনিক্যাল ফিল্ডে যাব, ঠিক আছে, যেমন আইটিআই, অনেকে হয়তো ভাবতে পারে না আইটিআই করে কি হবে। হ্যাঁ হবে, ঠিক আছে। রেলের অনেক চাকরি কিন্তু এই আইটিআই থেকে কিন্তু হয়। অনেকে আইটিআই করে, করার মতো করতে হবে। আমি আইটিআই করছি, পলিটেকনিক করছি, বাড়িতে এসে গেম খেলছি, তাহলে কিচ্ছু হবে না। তুমি যে কোর্স পড়ো, যে কোনো কিছু পড়ো, তোমায় খাটতে হবে, তোমার ওটা সম্বন্ধে জানতে হবে, আগ্রহ জন্মাতে হবে, কেরিয়ার অপশন কি খুঁটে খুঁটে দেখতে হবে। আমি বলবো আইটিআই করেও চাকরি হয়েছে, ঠিক আছে। যারা রেল চালায়, রেলগাড়ি চালায়, যারা ট্রেন যারা চালায়, ঠিক আছে, অটো পাইলট, লোকো পাইলট, ভুল করে বলেছিলাম, লোকো পাইলট, ঠিক আছে। তার মানে এই যে লোকো পাইলটে যারা আসে, তারা কিন্তু অনেকেই আইটিআই করা বা পলিটেকনিক করা, ঠিক আছে। নেক্সট, দেখো তোমাদের থেকে এখানে আসে, তোমার অনেকগুলো ফিল্ড পাবা, ইলেকট্রিশিয়ান, ফিটার, ঠিক আছে। তো এই যে ফিল্ড গুলো, সেই ফিল্ড গুলো তোমরা দেখে নিবা। জব অপরচুনিটি কি রয়েছে, রেলের টেকনিশিয়ান, প্রাইভেট সেক্টরে তোমার জব রয়েছে, টেকনিশিয়ান, নিজের বিজনেসও তুমি খুলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে পলিটেকনিক রয়েছে, ঠিক আছে। এটা ডিপ্লোমা, আর আগেরটা কিন্তু ভোকেশনাল ছিল আইটিআই, ঠিক আছে। এটা কিন্তু ভোকেশনাল 6 মান্থ, ঠিক আছে। 6 মান্থ থেকে তোমার 2 ইয়ার্স পর্যন্ত আছে। নেক্সট, তোমার চলে আসো ওয়েস্ট বেঙ্গল যে পলিটেকনিক হয়, সেই পলিটেকনিক আফটার 10 আফটার 12 তোমরা করতে পারো, ঠিক আছে। এখানেও বেশ কিছু জব অপরচুনিটিস রয়েছে, অনেকগুলো স্ট্রিম রয়েছে, ঠিক আছে। যেমন তোমার এখন যেটা খুব পপুলার, সেটা হলো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। আইটি সেক্টরে জবের একটা বিরাট বড় কিন্তু একটা সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্স রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং তো তোমরা জানোই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মানে এগুলোর থেকে তোমরা বেশ কিছু না গভর্নমেন্ট এক্সামও তোমরা দিতে পারবে, যেটা অন্য কেউ দিতে পারবে না। শুধুমাত্র টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছে তারাই দিতে পারবে। রেলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটিস রয়েছে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো এখান থেকে। আচ্ছা, এই কোর্সগুলো তো রয়েছে। তার পাশাপাশি যারা মনে করছো যে আমরা অ্যানিমেশন মানে সফট স্কিল শিখতে যাচ্ছ, অ্যানিমেশন, তারপরে তোমার মনে করো গ্রাফিক্স ডিজাইনিং, যে বড় বড় হোর্ডিং হয়, ব্যানার গুলো হয়, এগুলা ডিজাইন কিভাবে করে, তো সেই দিকেও তোমরা কিন্তু যেতে পারো। ভালো ভালো যে সমস্ত জায়গায় গ্রাফিক ডিজাইনিং শেখায়, সেই জায়গায় করতে পারো, ঠিক আছে। বা মনে করো কেউ ভালো ফটোগ্রাফি করতে পারো, ভিডিও এডিটিং করতে পারো। এই সফট স্কিল গুলা পড়ার মাঝে মাঝে শিখে নাও, তাহলে তোমার হাত খরচার টাকাটা বাবার কাছ থেকে, মার কাছ থেকে চাই নিতে হবে না। হয়তো ওই সফট স্কিলই একদিন তোমার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি একটা বিজনেস দাঁড় করিয়ে রাখতে পারো সেটা দিয়ে। অনেকে হয়তো ফটোগ্রাফি করতে করতে নিজের স্টুডিও খুলেছে, আজকে রমরমা, ঠিক আছে। দেখো একটা কথা বলি কি, সাকসেস মানে শুধু গভর্নমেন্ট জব এই ব্যাপারটা না। কিন্তু কেউ মনে করো হয়তো একটা ছোট মোটো বিজনেস করে নিজে সাকসেস, তার পরিবারকে, তার সবাইকে চালাচ্ছে, সুখ শান্তিতে সে তার সংসার চালাচ্ছে। সাকসেস মানে ওটাই যে যে জিনিসটা করে তুমি স্যাটিসফ্যাকশন ফিল করছো,
এবং মনে করছো না এটা আমার ভবিষ্যতের চাহিদাগুলোকে মেটাবে, আমার পরিবার ছেলে মেয়ে সবাইকে সুস্থির রাখবে। ঠিক আছে, কেউ কিন্তু এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, এবং কোনো চাকরি কিন্তু মানে আমি বলছি যে স্টেবল আমাদের লাইফেরই আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। আর চাকরি কিভাবে আমাদের চাকরি কিভাবে আমরা গ্যারান্টি দিতে পারি? যদি আমরা মনোযোগ দিয়ে প্যাশনেট কোনো কাজ করি তাহলে ঠিক আছে, আমার চাকরি চলে যাবে, ব্যবসা ডাউন হয়ে যাবে, এই চিন্তা ভাবনা আমাদের করতে হবে না। ফলে যেটা তুমি মনে করছো স্যাটিসফাই ফিল করছো সেই জায়গায় যাও। ঠিক আছে, আমি আবারও বলছি, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা মনে করো 3 থেকে 4 বছর হাতে সময় নিয়ে নাও, গভর্নমেন্ট চাকরির জন্য ফুল ফোর্সে পড়াশোনা করো। এবং যারা মনে করছো না আমি গভর্নমেন্ট চাকরি করবো না, পড়াশোনার পাশাপাশি সব স্কিল শিখে নিজের বিজনেসকে দাঁড় করানোর চেষ্টা করো। ঠিক আছে, পরিশেষে একটা কথাই বলতে চাই যে তোমরা নিজের সাকসেসটাকে নিজেকেই খুঁজতে হবে, কেউ খুঁজে এনে দিবে না। তোমাদের সাকসেস তোমাদের হাতের মুঠোয়, জাস্ট সেই সেই চাবিকাঠিটা খুঁজতে হবে, কিভাবে সেটাকে অ্যাচিভমেন্ট করতে হবে। এবং আমাদেরকে কেউ এনে দিবে না। দেখো, যখন আমরা ফেলিয়ার হই না তখন সব জায়গা থেকে প্রতারিত হই, যখন আমরা সাকসেসফুল হই তখন সবাই আমাদের কংগ্রাচুলেট করে, সবাই আমাদেরকে পাত্তা দেয়, সবাই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। যখন আমরা ফেইলিয়ার হই, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাদেরকে অবহেলার চোখে দেখে, সব জায়গা থেকে আমরা প্রতারিত হই। অর্থাৎ ফেইলিয়ারের এই দুনিয়াতে কোনো জায়গা নেই। সমাজ চায় না যে এই ফেইলিয়ার সেটা কিভাবে ভালো জায়গায় আসবে, তাকে একটু চেষ্টা করি, তাকে একটা অপরচুনিটি করে দিই, তাকে একটা রাস্তা করে দিই। এই সমাজ চায় না। সমাজ তাদেরকে নিয়ে মাথা ঘামায় যারা লাইফে কিছু করে, তাদেরই প্রশংসা করে। এই সমাজ খুবই নিষ্ঠুর। সেটা পারবে কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম নেই, তাকে সাব্বাসি দেওয়া, সে ব্যর্থ হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, তাকে গিয়ে কটু কথা কেন শোনায় সমাজ? তাকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করতে পারে, হ্যাঁ তুই চেষ্টা করছিস, তুই পারবি একদিন। সেই মোটিভেশনটা এটাকে একদিন না একদিন সে চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু সমাজ সেটা করে না। ফলে আমাদের পরিশ্রম আমাদেরকে করতেই হবে, আমাদেরকে সাকসেসকে টেনে আনতে হবে। আর কেউ আমাদের সাহায্য করবে না, দুনিয়ার কেউ সাহায্য করবে না, এটা মাথায় রেখে দাও। আর একটা লাস্ট কথা তোমাদেরকে বলি আমি, যখন জব পাচ্ছ যদি জব না পাও, একটা কথা মনে রাখবে যে জব সিকার না, জব ক্রিয়েটার হতে হবে। অর্থাৎ নিজে কিছু করতে হবে, নিজেকে বিজনেস হোক বা যাই হোক কিছু করতে হবে, চলতে হবে, যেমন করেই হোক, ছেলে মানুষ হয়েছে কিছু না কিছু করতেই হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেই সুপ্ত ট্যালেন্টকে জাগ্রত করে এগিয়ে যেতে হবে। যদি আমি একটা সার্বিক দিক থেকে একটা কথা বলি, আমরা যদি জব সিকার হই তাহলে আমরা খুব সংগঠিত হয়ে যাব। ঠিক আছে, মানে আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বার্থ সম্বন্ধে আমরা ভাববো না, আমি তো সিকিওর। ঠিক আছে, কিন্তু আমরা যদি জব ক্রিয়েটার হই তাহলে গোটা দেশকে আমরা দেশে একটা কন্ট্রিবিউশন করতে পারবো। ঠিক আছে, তুমি আরো 2-1টা সংসারকে চালাতে পারবে। তো যাই হোক, হয়তো ছোট মোটো অনেক বড় কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।